করেছে। আমি দেখছি শুভেন্দু অধিকারী বিধানসভায় উঠে দাঁড়িয়ে নওশাদকে বলছে আমাদের তো 70,000 ভোট আছে, বাকি তো আপনাদের এ টিম বি টিম বি টিম সি টিম। তা আমরা তো ভাঙড়টাকে ছেড়ে দিতে পারতাম, ছেড়ে দিলে যিনি জেলে ছিলেন তিনি এখানে আসতেন, আর এই বিলের যিনি বিরোধিতা করেছেন একটু আগে তিনি এখানে আসতে পারতেন না। যে আপনাকে বলছি ভাঙড় থেকে আপনি জিততে পারতেন না, ওখানে তো আমাদের 70,000 আছে। আমাদের 70,000 আছে মানে ভাঙড় বিধানসভা কেন্দ্রের মধ্যে হিন্দু ভোটার 70,000, সেটা আমাদের 70,000। আপনি এটা মুখ্যমন্ত্রী, এটা আপনার ভাষা, বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে হিন্দু আপনার আর মুসলমান অন্যদের। এই ভোটের আগে পর্যন্ত পশ্চিমবাংলায় ঠিক করে ভোট হয়নি, বিজেপি চায়নি, তাই ইলেকশন কমিশন ঠিক করে ভোট করায়নি। শুভেন্দু অধিকারী আপনি যদি তাই মনে করেন তাহলে তো এটা প্রমাণিত যে আজকে নতুন করে পশ্চিমবাংলায় কোনো গুন্ডা দমন বিল পাস করানোর দরকার নেই। ভারতের সংবিধানে যা আইন আছে সেই আইনের জোরেই শওকত মোল্লার মতো ক্রিমিনাল মাফিয়াদেরকে জেলে ঢোকানো যায়। আপনি শুভেন্দু অধিকারী আপনি নিজে বিধানসভায় দাঁড়িয়ে সেটা বলছেন। গুন্ডাদের বিরুদ্ধে নতুন আইন আনতে হচ্ছে, কারণ এটা গুন্ডা দমন আইন নয়, এটা বিরোধী দমন আইন। আমাদেরকে গ্রেপ্তার হয়ে জেলে যেতে হতে পারে, আর যদি জেলে যেতে হয় জানবেন ওদের বুলডোজারের সামনে দাঁড়িয়ে যদি কালকে জেলে যেতে হয়, মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে হাসতে হাসতে জেলে যাব। আর যেদিন জেল থেকে বেরোবো, জেল থেকে বেরিয়ে নিজের বাড়ি ফিরবো না, যেখানে ওদের বুলডোজার চলবে জেল থেকে বেরিয়ে আবার সেখানে সেই বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবো। তার জন্য আপনাদেরকে বলছি নিশ্চিন্তে থাকুন, ইভিএমে ভোট হলেও এরা হারবে। কেন জয়ের সঙ্গে কথাটা বলছি জানেন? যদি মোদি মনে করে থাকে সিস্টেম মোদির পকেটে ভরা আছে, জানবেন এই সিস্টেম মোদির পকেটে আর নেই। যত দিন যাচ্ছে এই সিস্টেম মোদির পকেট থেকে বেরোচ্ছে, আরো বেরোবে। যদি কারোর বাড়িতে কারেন্টের লাইন কেটে গিয়ে থাকে, পড়াশোনা করতে পারছে না, বাড়িতে কোনো সমস্যা হয়েছে, কারেন্ট চলে গেছে, কিছু হয়েছে, ছেলের পরীক্ষা আছে, স্কুলের পরীক্ষা আছে, মেয়ের পরীক্ষা আছে, ছেলেকে মেয়েকে ইলেকট্রিক্যাল পড়ার জন্য আমাদের পার্টি অফিসে পাঠিয়ে দেবেন। সিপিএম এর পার্টি অফিস মানে খালি সিপিএম এর 4 জন নেতা বসে মিটিং করবে তার অফিস নয়। আমরা 15 বছর বিরোধী থেকে রাজনীতি করেছি, এদের 15 মিনিট বিরোধী থাকার ক্ষমতা হলো না, 15 মিনিটের মধ্যে পার্টিটা উঠে গেল করেছে। আমি দেখছি শুভেন্দু অধিকারী বিধানসভায় উঠে দাঁড়িয়ে নওশাদকে বলছে আমাদের তো 70,000 ভোট আছে, বাকি তো আপনাদের এ টিম বি টিম বি টিম সি টিম। তা আমরা তো ভাঙড়টাকে ছেড়ে দিতে পারতাম, ছেড়ে দিলে যিনি জেলে ছিলেন তিনি এখানে আসতেন, আর এই বিলের যিনি বিরোধিতা করেছেন একটু আগে তিনি এখানে আসতে পারতেন না। যে আপনাকে বলছি ভাঙড় থেকে আপনি জিততে পারতেন না, ওখানে তো আমাদের 70,000 আছে। আমাদের 70,000 আছে মানে ভাঙড় বিধানসভা কেন্দ্রের মধ্যে হিন্দু ভোটার 70,000, সেটা আমাদের 70,000। আপনি এটা মুখ্যমন্ত্রী, এটা আপনার ভাষা, বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে হিন্দু আপনার আর মুসলমান অন্যদের। রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, তারপরে বলছেন আমরা যদি চাইতাম তাহলে তো জায়গাটাকে ছেড়ে রাখতে পারতাম, ঠিক করে ওখানে ভোট হতো না। তার মানে আপনি স্বীকার করছেন শুভেন্দু অধিকারী একদিন পশ্চিমবাংলায়, তার মানে বিজেপি যদি চায় তাহলে ইলেকশন কমিশন ঠিক করে ভোট করায়। মানে এই ভোটের আগে পর্যন্ত পশ্চিমবাংলায় ঠিক করে ভোট হয়নি, বিজেপি চায়নি, তাই ইলেকশন কমিশন ঠিক করে ভোট করায়নি। তারপরে বলছে ওইখানে এই গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আজকে আপনি বিধায়ক, আর ওই আপনার বিরুদ্ধে ছিল শওকত মোল্লার কথা বলছে, সে আজকে জেলে আছে। যদি গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হতো তাহলে আজকে জেলে থাকতো না। তার শুভেন্দু অধিকারী আপনি যদি তাই মনে করেন তাহলে তো এটা প্রমাণিত যে আজকে নতুন করে পশ্চিমবাংলায় কোনো গুন্ডা দমন বিল পাস করানোর দরকার নেই। ভারতের সংবিধানে যা আইন আছে সেই আইনের জোরেই শওকত মোল্লার মতো ক্রিমিনাল মাফিয়াদেরকে জেলে ঢোকানো যায়। আপনি শুভেন্দু অধিকারী আপনি নিজে বিধানসভায় দাঁড়িয়ে সেটা বলছেন। তাহলে আজকে যদি ভারতের আইন মেনে শওকত মোল্লার মতো ক্রিমিনালদেরকে জেলে ঢোকানো যায়, তাহলে কি এমন দরকার পড়লো যে আজকে আপনাকে নতুন আইন আনতে হচ্ছে গুন্ডাদের বিরুদ্ধে? গুন্ডাদের বিরুদ্ধে নতুন আইন আনতে হচ্ছে, কারণ এটা গুন্ডা দমন আইন নয়, এটা বিরোধী দমন আইন। কোনো বিরোধী যদি প্রতিবাদ করে, কোনো বিরোধী যদি বিক্ষোভ দেখায়, কোনো বিরোধী যদি লড়াই নামে, তাহলে সেই বিরোধীকে আমি বিনা বিচারে 1 বছর পর্যন্ত জেলে আটকে রাখবো। আজকে শওকত জেলে গেছে মানে, আজকে সুজিত বোস জেলে গেছে মানে, আমরা জানি আমরা কমিউনিস্ট পার্টি করি, এই জেলে যাওয়া শওকত আর সুজিত বোসকে দিয়ে থামবে না। আজ বাদে কাল আমাদেরকেও জেলে যেতে হবে, তার জন্য আমরা প্রস্তুত। এইটুকু বলছি আপনাদেরকে, এমন নয় আমরা হয়তো শওকতের মতো ওই নদীর চর দখল করে ছেলের জন্য কফি শপ বানিয়ে
লোকের বাড়ি লুট করে, লোকের ভেরি লুট করে, কোটি কোটি টাকার সরকারি জমি দখল করে, মানুষ খুন করে জেলে যাব না। ঋতব্রত ব্যানার্জিদের মতো আমাদের নামে ধর্ষণের মামলা চলছে না যে ধর্ষণের কেসে আমার জেলে যাওয়ার ভয় আছে। আমরা এদের মতো চুরি, খুন, ধর্ষণ করে জেলে যাব না। কিন্তু হতে পারে আজকে এদের বুলডোজার দিয়ে লোকের বাড়ি ভাঙার প্রতিবাদ করতে গিয়ে, বুলডোজার দিয়ে লোকের দোকান ভাঙার প্রতিবাদ করতে গিয়ে, হকার উচ্ছেদের প্রতিবাদ করতে গিয়ে আমাদেরকে গ্রেপ্তার হয়ে জেলে যেতে হতে পারে। আর যদি জেলে যেতে হয়, জানবেন ওদের বুলডোজারের সামনে দাঁড়িয়ে যদি কালকে জেলে যেতে হয়, মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে হাসতে হাসতে জেলে যাব। আর যেদিন জেল থেকে বেরোবো, জেল থেকে বেরিয়ে নিজের বাড়ি ফিরবো না, যেখানে ওদের বুলডোজার চলবে জেল থেকে বেরিয়ে আবার সেখানে সেই বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবো। তার জন্য কমিউনিস্ট পার্টি করি। কিন্তু এইটুকু বলছি, এক মাঘে শীত পালায় না। তৃণমূল ভেবেছিল সমস্ত সরকারি অফিসার সিস্টেম আজকে আমরা কিনে রেখে দিয়েছি। আজকে বিজেপি ক্ষমতা আসতে পারতো না, তৃণমূলের সরকার যেত না, যদি সত্যি সত্যি পশ্চিমবাংলার সব পুলিশ, সব সরকারি অফিসার, সব সরকারি কর্মচারী তৃণমূলের হয়ে কাজ করত। সবাই মানুষ। একটা সময় তাদেরও ধৈর্যের বাঁধ ভেঙেছে, একটা সময় তারাও ঠিক করেছে যে এই পাপের সরকারকে বিদায় করতে হবে। আজকে আপনাদের বলছি, এই বিজেপিকে আজ নয় কাল আমরা হারাবো। 2029 সালে এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে শুরু করে পশ্চিমবাংলার বেশিরভাগ লোকসভা কেন্দ্র আমরা জিতবো। ভারত থেকে মোদী সরকারকে আমরা তাড়াবো, তার লড়াই আমরা লড়ছি। তা আপনাদেরকে একটা কথা বলছি, আজকে সকালবেলাও কসবায় একটা, আমাদের কসবার ওখানে বন্ডেল গেটের ওখানে একটা বস্তি উচ্ছেদ করার নোটিশ দিয়েছে। নাটোর পার্ক বলে একটা জায়গা আছে, সেখানকার মানুষরা এসেছিলেন আমাদের, তাদেরকে নিয়ে আমরা লড়াই করছি। ওই বস্তি আমরা উচ্ছেদ হতে দেবো না। সেখানকার এক দিদি আজকে বলছিলেন, এ কথাটা অনেকেই বলেন, দেখবেন এখন অনেক বিজেপি বিরোধী মানুষও এটা বলেন, যে এরা যেরকমভাবে মানুষের পেটে লাথি মারা শুরু করেছে, এরা হেরে যাবে আগামী দিনে যদি ব্যালটে ভোট হয়। কিন্তু যদি মেশিনে ভোট হয়, ইভিএমে ভোট হয়, এখন যে সিস্টেমে ভোট হচ্ছে, যদি সেই সিস্টেমে ভোট হয়, তাহলে এদেরকে হারানো যাবে না। এটা দেখবে অনেকে বলে, আপনাদেরও নিশ্চয়ই অনেকের মনে হয় এটা। আপনাদেরকে বলছি, নিশ্চিন্তে থাকুন, ইভিএমে ভোট হলেও এরা হারবে। কেন জয়ের সঙ্গে কথাটা বলছি জানেন? আজকে ইলেকশন কমিশন থেকে শুরু করে মনে হচ্ছে সবকিছু, সমস্ত সরকারি দপ্তর, সরকারি অফিসার, ইভিএমে যদি ভোট হয় তাহলেও এরা হারবে। সরকারি কর্মচারীরা, কেন্দ্রের সরকারের কর্মচারী যারা আছে, যাদেরকে দেখে আজকে মনে হচ্ছে সবাইকে বিজেপি পকেটে ভরে নিয়েছে, মমতাও ভেবেছিল সব রাজ্য সরকারি কর্মচারীকে পকেটে ভরে নিয়েছে। কিন্তু তার সবাই মানুষ, সবার শরীরে রক্ত মাংস আছে, সবার একটা হৃদয় আছে, একটা বিবেক আছে। অত সোজা নয় মানুষকে কিনে নেওয়া। আপনাদেরকে আজকে দাঁড়িয়ে জোরের সঙ্গে এই কথাটা বলছি, একবার ভেবে দেখুন তো, গোটা বাংলা জুড়ে সব জায়গায় আমরা পারিনি হকার উচ্ছেদ আটকাতে, কিন্তু যেখানে যেখানে যখন যখন স্টেশন থেকে হকার তুলতে গেছে, আপনারা দেখেছেন আমাদের কমরেডরা লাল পতাকা নিয়ে হাজির থেকেছে। এই লোকসভা কেন্দ্রের মধ্যে যাদবপুর স্টেশন থেকে শুরু করে, আজকে বালিগঞ্জ থেকে শুরু করে, বাক্সারকাছ থেকে শুরু করে, হাবড়া থেকে শুরু করে, যেখানে যেখানে হকার উচ্ছেদ হয়েছে, বালিগঞ্জে আমরা আটকাতে পেরেছি, হয়তো হাবড়ায় পারিনি, বাক্সারকাছে পারিনি, যাদবপুরে দুবার পেরেছিলাম, তারপরে একদিন পারিনি। কিন্তু যেখানে যেখানে উচ্ছেদ করতে গেছি, ওরা একটা জায়গায় ওরা ফাঁকা ময়দান পায়নি, আমরা হাজির ছিলাম। কি করে থাকলাম আমরা? কি করে জানলাম যে কবে কখন কোথায় উচ্ছেদ হবে? কি করে জানলাম? আমাদের তো জানার কথা না। এ তো রেলের একেবারে একদম টপ লেভেলের উঁচু তলায় যে অফিসাররা বসে আছে, তারা মিলে ঠিক করবে, আরপিএফ সিদ্ধান্ত নেবে, ফোর্স নামাবে, আশপাশের থানাগুলোতে খবর পাঠাবে, থানার পুলিশ চলে যাবে রাত্রিবেলা 2-2-2:30টার সময়, কেউ জানতে পারবে না, রাতের অন্ধকারে উচ্ছেদ করে বেরিয়ে যাবে। যেরকম প্রথম ধাক্কাটা ওরা দিয়েছিল শিয়ালদা স্টেশনে, তারপর থেকে যখন যে স্টেশনে রাত্রির 12টা, 1টা, 2টো, 2:30টার সময় ওরা গেছে উচ্ছেদ করতে, আমাদের 500, 700, 1000 জন কমরেড, 2000 কমরেড হাতে হাত ধরে দাঁড়িয়েছিল লাল পতাকা নিয়ে। কি করে আমরা খবর পেলাম? কি করে আমরা গেলাম? আমরা খবর পেলাম, আমরা গেলাম, তার কারণ ভারতীয় রেলের অফিসার থেকে শুরু করে, আরপিএফ এর সিনিয়র অফিসার থেকে শুরু করে, এমনকি থানার পুলিশ অফিসাররা পর্যন্ত আমাদেরকে খবর দিচ্ছে। তারা যখন, তাদের কাছে যখন শুভেন্দু অধিকারীর আর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দপ্তর থেকে নির্দেশ আসছে, তারা ইয়েস স্যার, ওকে স্যার বলে নির্দেশ গ্রহণ করছে, কিন্তু ফোনটাকে রেখে আমাদেরকে ফোন করে খবর দিচ্ছে
যে আমাদের কাছে দাদা খবর এসছে আজকে ওই স্টেশনে আমাদেরকে ভাঙতে লোক পাঠাতে বলেছে, আপনারা পারলে ওখানে উপস্থিত থাকুন। পেটের দায়ে চাকরি করি, চাকরি বাঁচানোর জন্য আমাকে আমার সরকারের কথা শুনতে হবে, কিন্তু আমিও একটা রক্ত মাংসের মানুষ, আমারও পরিবার আছে, আমারও সন্তান আছে। অন্য একটা পরিবারকে তার ছেলে মেয়েকে আমি রাস্তায় বসাতে চাই না। তাই আমরা যাচ্ছি এখান থেকে বুলডোজার নিয়ে, আপনারাও আসুন লাল পতাকা নিয়ে। যদি মোদি মনে করে থাকে সিস্টেম মোদির পকেটে ভরা আছে, জানবেন এই সিস্টেম মোদির পকেটে আর নেই। যত দিন যাচ্ছে এই সিস্টেম মোদির পকেট থেকে বেরোচ্ছে, আরো বেরোবে। গোটা ভারত জুড়ে নিকোবর আইল্যান্ডে গাছ কাটা হোক, ওদিকে পরীক্ষার পেপার লিক হোক, ঠিক কোথাও কোনো সরকারি জমি কর্পোরেট আদানিকে আম্বানিকে দিয়ে দেওয়া হোক, কি স্টেশনে উচ্ছেদ হোক, কি ভারত সরকারের কোটি কোটি টাকা খরচা করে বিভিন্ন বিদেশি এজেন্সির কাছ থেকে অ্যাওয়ার্ড কেনা হোক, মোদি যা যা করছে, বিজেপি সরকার যা যা করছে, তা সব কিছু নিয়ে আজকে প্রশ্ন উঠছে, প্রতিবাদ হচ্ছে। তার কারণটা হচ্ছে সরকারের ভেতর, সিস্টেমের ভেতর বসে থাকা লোকেরা এই ঘটনাগুলো আমাদেরকে সাহায্য করছে ঘটনাগুলোকে সামনে আনতে। তাই এমন নয় যে এই সিস্টেম মোদির পকেটে থাকবে আগামী দিনে। তৃণমূলের 4টে এমএলএকে এমপিকে পয়সা দিয়ে আর গ্রেপ্তারির ভয় দেখিয়ে গরু ছাগলের মতো কিনে নেওয়া যায়, কিন্তু ভারতের সাধারণ মানুষ, এমনকি ভারতের সরকারি কর্মচারীরাও রক্ত মাংসের মানুষ। তারা তৃণমূলের নেতাদের মতো গরু ছাগল নয় যে তারা টাকার বিনিময়ে বিক্রি হবে। তাদের হৃদয় আছে, তাদের বিবেক আছে, তারা বিক্রি হয়নি মোদির কাছে, বিক্রি হবে না। তাদেরকে নিয়ে আমাদের এই যে লড়াই চলছে, আমাদের এই লড়াই চলবে। এই লড়াই জেতার জন্য আমাদেরকে লড়তে হবে। আপনাদের সবার কাছে আবেদন করছি, আমাদের এই পার্টি অফিস বন্ধ ছিল বা হয়তো তৃণমূল দখল করেছিল, এই পার্টি অফিসে যেখানে তৃণমূলের পতাকা বেঁধেছিল, আজকে থেকে এখানে লাল পতাকা উঠবে। কিন্তু অফিসে লাল পতাকা উঠছে মানে এই নয় যে আজ অব্দি যারা লাল পতাকা ধরেছে অফিসটা খালি তাদের অফিস। যারা এর আগে তৃণমূল কংগ্রেসও করেছেন বা করতে বাধ্য হয়েছেন, তাদের মধ্যে যারা চুরি করেছেন, তোলাবাজি করেছেন, মানুষের ওপর অত্যাচার করেছেন, রংবাজি করেছেন, তাদের কথা আলাদা, তাদেরকে ত্রিসীমানায় ঘেঁচতে দেওয়া যাবে না। কিন্তু তারা ছাড়া যে সাধারণ মানুষ, ভয়ে হোক, ভক্তিতে হোক, বাধ্যবাধকতায় হোক, এমনকি ভালোবাসা থেকেও যদি কেউ তৃণমূল করে থাকেন, তাদেরকে বলছি, আজকে এই অফিস থেকে তৃণমূলের পতাকা নেমে গেছে, সিপিএম এর পতাকা উঠেছে মানে আপনি অফিসটাকে নিজের পর ভাববেন না। এই অফিসটা আপনারও অফিস। এলাকার সাধারণ মানুষ তার দরকারে, প্রয়োজনে, এমনি আড্ডা মারার জন্য, সময় কাটানোর জন্য, যদি কারোর বাড়িতে কারেন্টের লাইন কেটে গিয়ে থাকে, পড়াশোনা করতে পারছে না, বাড়িতে কোনো সমস্যা হয়েছে, কারেন্ট চলে গেছে, কিছু হয়েছে, ছেলের পরীক্ষা আছে, স্কুলের পরীক্ষা আছে, মেয়ের পরীক্ষা আছে, ছেলেকে মেয়েকে ইলেকট্রিক্যালে পড়ার জন্য আমাদের পার্টি অফিসে পাঠিয়ে দেবে। সিপিএম এর পার্টি অফিস মানে খালি সিপিএম এর 4জন নেতা বসে মিটিং করবে তার অফিস নয়, খালি সিপিএম এর 4জন নেতা বসে মিটিং করবে তার জন্য অফিস নয়। এলাকার মানুষের সম্পত্তি এটা। আপনি যদি এর আগে তৃণমূলকে ভোট দিয়ে থাকেন, এটা আপনারও সম্পত্তি, আপনার এই অফিস। এই অফিসে তৃণমূলের পতাকা থাকবে না, তার মানে এই নয় যে তৃণমূলকে ভোট দেওয়া সাধারণ মানুষ আমাদের পর। তাদের সবার কাছে আবেদন করছে, আমাদেরকে একসঙ্গে থাকতে হবে, একটা পরিবারের মতো থাকতে হবে, আমাদেরকে লড়তে হবে, আমাদেরকে জিততে হবে। যারা দালালি করেছে এদেরকে আপনাদের চেনা হয়ে গেছে। শুনুন, ভালো সময়ে সবার মুখে অনেক কথার খই ফোটে, খারাপ সময় আসলে বোঝা যায় কার কত দম আছে। আমরা 15 বছর বিরোধী থেকে রাজনীতি করেছি, এদের 15 মিনিট বিরোধী থাকার ক্ষমতা হলো না, 15 মিনিটের মধ্যে পার্টিটা উঠে গেল। আমরা 15 বছর তৃণমূলের বিরুদ্ধে লড়েছি, আমরা বিজেপির বিরুদ্ধে লড়েও আমরা পশ্চিমবাংলাকে, আমরা ভারতকে ওদের হাত থেকে মুক্ত করব। সেই লড়াই আমরা সবাই মিলে লড়বো, লড়াই আমরা সবাই মিলে জিতবো। এই কথা বলে আমাদের কমরেডরা, আপনারা এখানে অনেক অত্যাচার সহ্য করেছেন, অনেক কষ্ট পেতে হয়েছে, চোখের সামনে নিজের পরিবারের ওপর অত্যাচার দেখতে হয়েছে, এত কিছু করে যে লড়াই আপনারা করেছেন, আপনাদের এই লড়াই বিফল হয়নি, আপনাদের এই লড়াই বিফল হবে না। আগামী দিনে আরও বড় সাফল্য আমরা অর্জন করবো একসঙ্গে। সবাই ভালো থাকবেন, নমস্কার।